পশ্চিমবঙ্গের এক প্রান্তিক গ্রাম, নাম তার হারপুর। গ্রামটা ঠিক আর 5টা গ্রামের মতো নয়। চারদিকে ঘন বাঁশ বাগান আর পুরনো আম বাগান গ্রামটাকে যেন বাইরের জগৎ থেকে আলাদা করে রেখেছে। হারপুরের মানুষের বিশ্বাস, সূর্যাস্তের পর এই গ্রামে মানুষের চেয়ে অমানুষের দাপুট বেশি থাকে। বিশেষ করে গ্রামের উত্তর দিকে যে বিশাল কালা দিঘি আছে, তার পাড়ে থাকা প্রাচীন বটগাছটাকে সবাই এড়িয়ে চলে। গল্পের শুরু হয় আরিয়ানকে নিয়ে। আরিয়ান কলকাতার ছেলে, বয়স বড়জোর 22-23। সে একজন শখের প্যারানর্মাল ইনভেস্টিগেটর। ইউটিউবে তার একটা ছোটখাটো চ্যানেল আছে, যেখানে সে ভুতুড়ে জায়গার ভিডিও দেয়। তার সাথে এসেছে তার ক্যামেরা পার্সন বন্ধু শুভ। হারপুর গ্রামের এক পরিচিতের মুখে সে শুনেছে এই গ্রামে নাকি এক তান্ত্রিক বাস করে, যে আগুনের চক্র তৈরি করে জিন নামাতে পারে। গ্রামের অন্ধকার রাতে আরিয়ান আর শুভ যখন হারপুরে পৌঁছল, তখন ঘড়িতে রাত 10টা। শীতের রাত, কুয়াশায় চারপাশ ঝাপসা। ঝিঝি পোকার ডাক আর দূরে শেয়ালের হুক্কা হুয়া ছাড়া আর কোনো শব্দ নেই। আরিয়ান বিড়বিড় করে বলল, শুভ, লাইটটা রেডি রাখ, গ্রামটা কিন্তু হেব্বি গা ছমছমে। শুভ কাঁপা কাঁপা গলায় বলল, আরিয়ান, আমার কিন্তু মন বলছে এখান থেকে ফিরে যাওয়াই ভালো। গ্রামটা কেমন যেন মরা মরা। দেখ, একটা জানলাতেও আলো নেই। আরিয়ান হাসল, আরে ধুর, এই তো সুযোগ। আজকের ভিডিও যদি ঠিকঠাক হয় তবে চ্যানেলে ভিউ উপচে পড়বে। তারা যখন গ্রামের সরু মাটির পথ দিয়ে হাঁটছিল, তখন হঠাৎ দেখল একটা ছায়া তাদের পিছু নিচ্ছে। লম্বা হাড়গিলে এক মূর্তি। আরিয়ান ক্যামেরা ঘুরিয়ে ফোকাস করার চেষ্টা করল, কিন্তু মুহূর্তের মধ্যেই ছায়াটা উধাও হয়ে গেল। শুভ ভয়ে আরিয়ানের জ্যাকেট টেনে ধরল। কিছু দূর এগোতেই তারা দেখা পেল সেই তান্ত্রিকের ডেরার। গ্রামের শেষ প্রান্তে একটা ভাঙা মন্দির। মন্দিরের সামনে ধিকি ধিকি আগুন জ্বলছে। তান্ত্রিকের নাম করমালী শাহ। তার পরনে কালো আলখাল্লা, গলায় মানুষের হাড়ের মালা। সে মাটির ওপর কয়লা দিয়ে বড় একটা বৃত্ত আঁকছে। বৃত্তের চারধারে বসানো হয়েছে অদ্ভুত সব প্রদীপ, যেখান থেকে নীলচে শিখা বেরোচ্ছে। করমালী শাহ মাথা না তুলেই গম্ভীর গলায় বলল, এসেছিস, জানতাম আসবি, কিন্তু মনে রাখিস, জিনকে ডাকার রাস্তা আছে, কিন্তু তাকে ফেরত পাঠানোর রাস্তা সবার জানা থাকে না। আরিয়ান সাহসী হওয়ার ভান করে বলল, আমরা শুধু দেখতে চাই, আপনি যেটা করেন সেটা কি সত্যি? করমালী শাহ একদলা রক্তবর্ণ পান থুতু ফেলে হাসল। সে হাসিটা আরিয়ানের শির দাঁড়া দিয়ে একটা হিম শীতল স্রোত বইয়ে দিল। তান্ত্রিক বলল, আজ রাতে আগুনের চক্র তৈরি হবে। আজ হবে খাবিজ জিনের আবহান। কিন্তু সাবধান, চক্রের ভেতর যাই ঘটুক, পা যেন বাইরে বেরোয় না। পা বেরোলে তোদের শরীরের মাংস খুপলে খাবে ওই অপদেবতা। রাত 12টা বাজল। করমালী শাহ আগুনের চক্রের মাঝখানে বসে বিড়বিড় করে মন্ত্র পড়তে শুরু করল। হঠাৎ বাতাসের গতি বেড়ে গেল। আগুনের শিখাগুলো মানুষের উচ্চতার সমান লম্বা হয়ে উঠল। চারপাশের বাঁশ বাগান থেকে মনে হলো হাজার হাজার মানুষ একসাথে আর্তনাদ করে উঠছে। আচমকা আগুনের চক্রের মাঝখানে কালো ধোঁয়া ঘনীভূত হতে শুরু করল। সেই ধোঁয়ার ভেতর থেকে বেরিয়ে এলো দুটো জলজলে লাল চোখ। জিন হাজির হয়েছে, কিন্তু তান্ত্রিকের মুখ সাদা হয়ে গেল। সে কাঁপতে কাঁপতে বলল, এ কি, আমি তো একজনকে ডেকেছিলাম, কিন্তু এ যে পুরো দলবল নিয়ে এসেছে। আগুন এখন আর শুধু চক্রের মধ্যে সীমাবদ্ধ নেই। হারপুরের আকাশ যেন রক্তবর্ণ হয়ে উঠেছে। আরিয়ান দেখল তার ক্যামেরার লেন্সটা ফেটে গেছে কোনো কারণ ছাড়াই। শুভ চিৎকার করে উঠল। আগুনের চক্র থেকে বেরোনো ধোঁয়াগুলো এখন আকার নিচ্ছে। জিনটার উচ্চতা প্রায় 10 ফুট। তার সারা গায়ে পশম, আর মাথাটা একটা ছাগলের খুলির মতো, কিন্তু চোখ দুটো আগুনের গোলার মতো জ্বলছে।
সে যখন কথা বলল, মনে হলো মাটির তলা থেকে কোনো মৃত মানুষ কথা বলছে। আমায় কেন ডেকেছিস, রক্ত মাংসের পুতুল? জিনের গর্জনে মন্দিরের দেয়াল কাঁপতে লাগলো। করমালী শাহ মন্ত্র দিয়ে জিনকে বশ করার চেষ্টা করছিল, কিন্তু কাজ হলো না। জিনটা হঠাৎ তান্ত্রিকের গলার কাছে হাত বাড়ালো, তার নখগুলো খুর ঘাড়। মুহূর্তের মধ্যে তান্ত্রিকের শরীরটা শূন্যে উঠে গেল। আরিয়ান আর শুভ দেখল তান্ত্রিকের বুকটা যেন অদৃশ্য কোনো শক্তি চিরে ফেলছে। রক্তে ভেসে গেল আগুনের চক্র। জিন এবার আরিয়ানের দিকে ফিরল। তোরা মানুষেরা বড় লোভী, ক্যামেরায় বন্দি করবি আমাদের। আজ তোদের আত্মা দিয়ে এই চক্র পূর্ণ হবে। আরিয়ান আর শুভ দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে দৌড়াতে শুরু করলো, কিন্তু যেদিকেই যায় সেদিকেই তারা দেখছে আগুনের দেয়াল। গ্রামের সাধারণ কুড়ে ঘরগুলো একে একে জ্বলতে শুরু করেছে। অদ্ভুত ব্যাপার হলো, সেই আগুনের কোনো তাপ নেই, কিন্তু তার ভেতরে থাকা মানুষগুলো যন্ত্রণায় ছটফট করছে। গ্রামের মানুষগুলো ঘর থেকে বেরিয়ে আসছে, কিন্তু তাদের চেহারা আর মানুষের মতো নেই। সবার চোখ সাদা, মুখ দিয়ে লালা ঝরছে। জিন তাদের ওপর ভর করেছে। আরিয়ান দেখল গ্রামের মোড়ল নিজের বাড়ির উঠোনে নিজেরই হাত কামড়ে খাচ্ছে। এক পৈশাচিক দৃশ্য। শুভ কাঁদতে কাঁদতে বলল, আরিয়ান, আমরা বাঁচব না, এই গ্রামটা অভিশপ্ত। তারা দৌড়াতে দৌড়াতে কালা দিঘির পাড়ে পৌঁছে গেল। সেই পুরনো বটগাছটার নিচে দাঁড়িয়ে তারা দেখল দিঘির জল ফুটছে। জলের ভেতর থেকে বেরিয়ে আসছে অদ্ভুত সব হাড়ের হাত। জিনটা এখন তাদের একদম পিছনে, তার অট্টহাসিতে কান ফেটে যাবার উপক্রম। জিন বলল, এই চক্রে একবার যে ঢুকেছে তার নিস্তার নেই। আজ হাড়পুর গ্রাম শ্মশান হবে। আরিয়ান বুঝতে পারল শুধু দৌড়ে লাভ নেই, তাকে এই চক্র ভাঙতে হবে। সে মনে করার চেষ্টা করল করমালী শাহ কি বলেছিল। আগুনের চক্র কয়লা দিয়ে আঁকা হয়েছিল। সে ভাবল যদি ওই বৃত্তটা কোনোভাবে মুছে দেওয়া যায় বা মাটি দিয়ে চাপা দেওয়া যায়, তবে হয়তো এই শক্তি স্তিমিত হবে। কিন্তু সমস্যা হলো তারা এখন মন্দির থেকে অনেক দূরে। চারদিকে জিনদের দাপাদাপি। তারা দেখল ছোট ছোট আগুনের গোলার মতো জিনরা গ্রাম জুড়ে উঠছে, এবং যেখানেই তারা পড়ছে সেখানেই ধ্বংসলীলা চলছে। গ্রামের গবাদি পশুগুলো সব মরে পড়ে আছে, তাদের পেট চিরে নাড়ি ভুঁড়ি বের করা। হঠাৎ তাদের সামনে এসে দাঁড়ালো গ্রামের এক বৃদ্ধা। তার মুখ অর্ধেক পুড়ে গেছে। সে হাত বাড়িয়ে আরিয়ানকে ডাকল, এদিকে আয় খোকা, এদিকে আয়। আরিয়ান এগোতে গেলে শুভ তাকে আটকালো। যাস না আরিয়ান, ওটা মানুষ নয়। শুভর কথাই ঠিক। বৃদ্ধার ছায়াটা ছিল বিশাল বড়, আর তাতে দুটো শিং দেখা যাচ্ছিল। আরিয়ান তক্ষুনি তার পকেটে থাকা একটা লেজার লাইট দিয়ে ওই ছায়ার চোখে আলো ফেলল। জিনটা যন্ত্রণায় চিৎকার করে উঠল। এটাই সুযোগ। তারা আবার মন্দিরের দিকে দৌড়াতে লাগল। মন্দিরে পৌঁছতেই তারা দেখল করমালী শাহর মৃতদেহটা মাঝখানে পড়ে আছে। আগুনের চক্রটা এখনো জ্বলছে। আগুনের শিখাগুলো এখন মানুষের আকৃতি নিয়ে নাচছে। আরিয়ান চিৎকার করে বলল, শুভ, ওই কলসির জলটা নিয়ে আয়, আগুনের চক্রের ওপর ঢাল। শুভ কলসি নিয়ে এলো, কিন্তু যেই সে জল ঢালতে গেল এক অদৃশ্য ধাক্কায় সে ছিটকে পড়ল। জিনটা সেখানে হাজির। তার বিশাল ডান হাতটা আরিয়ানের ঘাড়ে চেপে বসল। আরিয়ানের মনে হলো তার হাড়গুলো মড়মড় করে ভেঙে যাচ্ছে। জিন বিদ্রূপের সুরে বলল, জল দিয়ে আগুন নেভাবি, এ আগুন নরকের আগুন। আরিয়ান যন্ত্রণার মধ্যেও নিজের শেষ শক্তি সঞ্চয় করে দেখল যে তান্ত্রিকের ঝোলায় কিছু পুরনো পুঁথি আর এক চিমটি কালো সিঁদুর পড়ে আছে। সে কোনো মতে হামাগুড়ি দিয়ে সেদিকে এগোলো। আরিয়ান পুঁথিটা খুলে দেখল, সেখানে লেখা আছে,
জিনের আগুন নেভাতে চাই নিজের রক্ত ও মাটির বন্ধন। আরিয়ান বুঝতে পারল কি করতে হবে। সে নিজের হাত থেকে রক্ত বের করে মন্দিরের মাটির সাথে মেশালো। তারপর সেই কাদা দিয়ে আগুনের চক্রের কয়লার তাকটা মুছতে শুরু করল। জিনটা এবার প্রচণ্ড ক্রুদ্ধ হল। সে আরিয়ানকে লক্ষ্য করে আগুনের গোলা ছুঁড়তে লাগল। শুভ সাহসের পরিচয় দিয়ে তান্ত্রিকের ত্রিশূলটা তুলে নিয়ে জিনের দিকে তেড়ে গেল। জিন শুভর ওপর ঝাঁপিয়ে পড়ল, কিন্তু ওই কয়েক সেকেন্ড সময় আরিয়ানের জন্য যথেষ্ট ছিল। আরিয়ান চিৎকার করে উঠল, ফিরে যা তোর অন্ধকার জগতে। সে মাটির প্রলেপ দিয়ে পুরো চক্রটা ঢেকে দিল। সাথে সাথে এক বিশাল বিস্ফোরণ হলো। চারদিকের আগুনগুলো সাদা হয়ে গেল এবং এক নিমেষে সব উধাও। জিনটা এক দীর্ঘ আর্তনাদ করে ধোঁয়ায় পরিণত হলো এবং মাটির ভেতরে সেঁধিয়ে গেল। সকাল হলো। সূর্যের আলো যখন হারপুর গ্রামের ওপর পড়ল, তখন গ্রামটা একদম নিস্তব্ধ। আরিয়ান আর শুভ মন্দিরের চাতালে অজ্ঞান হয়ে পড়েছিল। জ্ঞান ফেরার পর তারা দেখল মন্দিরটা পুরনোই আছে, কিন্তু করমালি সার কোনো চিহ্ন নেই। এমনকি তান্ত্রিকের ডেরাটা যেন শত বছরের পুরনো বলে মনে হচ্ছে। তারা গ্রামের ভেতরে ঢুকে স্তম্ভিত হয়ে গেল। গ্রামের মানুষরা তাদের স্বাভাবিক কাজ করছে, কেউ গরু চড়াচ্ছে, কেউ মাঠে কাজ করছে। আরিয়ান একজনকে জিজ্ঞেস করল, কাল রাতে এখানে আগুন লেগেছিল, আপনারা জানেন না? সেই লোকটা অবাক হয়ে বলল, আগুন? কই না তো, এই গ্রামে তো কয়েক বছর ধরে কোনো বিবাদই হয়নি। আর করমালিশা, সে তো 10 বছর আগেই মারা গেছে। আরিয়ান আর শুভ একে অপরের দিকে তাকালো। আরিয়ানের পকেটে হাত দিতেই সে দেখল তার হাতটা ব্যান্ডেজ করা এবং সেখানে রক্তের দাগ শুকিয়ে আছে। তার মানে সবটা কি স্বপ্ন ছিল, নাকি তারা সময়ের এক অদ্ভুত চক্রে ঢুকে পড়েছিল? তারা তড়িঘড়ি করে গ্রাম থেকে বেরিয়ে এলো। স্টেশনে পৌঁছে আরিয়ান তার ক্যামেরাটা অন করার চেষ্টা করল। ক্যামেরাটা ভাঙা, কিন্তু মেমরি কার্ডটা ঠিক ছিল। ল্যাপটপে কার্ডটা লাগাতেই শুভ আতঙ্কে চিৎকার করে উঠল। পুরো ভিডিও জুড়ে শুধু অন্ধকার, আর সেই অন্ধকারের মাঝে দুটো লাল চোখ জ্বলজ্বল করছে। ভিডিওর শেষে এক গম্ভীর ফিসফিসানি শোনা গেল, আমি আবার আসব। আরিয়ান আর শুভ বুঝল তারা বেঁচে ফিরলেও সেই জিনের চক্র তাদের পিছু ছাড়েনি। গ্রামের সেই আগুনের বিভীষিকা এখন তাদের স্মৃতির প্রতিটা কোণে জ্যান্ত হয়ে থাকবে।